এখন আসেন, এখন কেন তাহলে আমরা সেই বিপ্লবী সরকার কেন ঘোষণা করতে চাচ্ছি? বা জুলাই আগস্টের যে প্রোক্লেমেশন আবার কেন দিতে চাচ্ছি? বা কেন জনগণ চাচ্ছে, ছাত্ররা কেন চাচ্ছে? অবশ্যই প্রশ্ন আসতে পারে বা আসবে। সেই বিষয়টি আপনি দেখেন, আজকে ৫ই আগস্টের পরে ৫ মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। আ এই অন্তর্বর্তীকালীন সরকার যেকোনো চাপে, যে কারো চাপে ফুললি কাজ করতে পারছে না। না বিচারগুলো ঠিকভাবে করতে পারছে, না দেশের আ আ যারা ছিল দোসর ছিল আওয়ামী লীগের তাদেরকে গ্রেফতার করতে পারছে। মানে কেন পারছে না? এই না পারার কারণে তারা যে ফুললি তাদের স্পিরিট এ কাজ করবে, তাদের এই কাজ করার পিছনে মূল কারণ কাজ না করার পিছনে মূল কারণ হলো সংবিধান। ৭২ এর যে সংবিধান রয়েছে, আওয়ামী লীগের যে সংবিধান রয়েছে সেই সংবিধান। আমি আওয়ামী লীগের সংবিধান কেন বলেছি সেটা একটু বলি। ৭২ এর সংবিধানটি জনগণের থাকলেও সেই সংবিধান একদম নিজস্ব করে নিয়েছিল আওয়ামী লীগ। এবং যেই সংবিধানের কয়েকবার সংস্কার হয়েছে তাও আওয়ামী লীগের প্রয়োজনে সংস্কার হয়েছে। যদি আমি বলি তত্ত্বাবধায়ক সরকার তাও কিন্তু আওয়ামী লীগের প্রয়োজনে আওয়ামী লীগ বাদ দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আইন, সংবিধান থেকে। তো সেই জায়গা থেকে আপনি যতদিন না পর্যন্ত এই সংবিধান বাতিল ঘোষণা না করতে পারবেন অথবা সংস্কার ঘোষণা না করবেন, ততদিন পর্যন্ত আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার সেও কোনো কাজ করতে পারবে না। আ নিজ ইচ্ছায় বা নিজ স্বাধীন মতো। এইজন্যই আসলে আবার এই proclamation এর কথাটি চলে এসেছে এইখানে। দেখেন বিপ্লব আসলে বিপ্লবটা তো ২ ধরনের হতে পারে। রাইট? একটা হতে পারে আপনি একদম সংবিধানকে বাতিল ঘোষণা করবেন। ২য় হতে পারে আপনি সংবিধানকে বাতিল ঘোষণা না করে সংবিধানের সংস্কার করতে পারেন। এখন আমরা কোনটা করতে চাচ্ছি? আমরা চাইলেই কিন্তু যে ঘোষণাটি অলরেডি চলে এসেছিল যে সাধারণ শিক্ষার্থীরা বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৩১ তারিখ আপনার ঘোষণা হওয়ার কথা ছিল বা proclamation এর ঘোষণার কথা ছিল। সেটি হয়নি। কেন হয়নি? এটি হয়নি আমরা চিন্তা করে দেখেছি আসলে এটাতে আমরা দিতে পারি না। কারা দিতে পারে? সরকার দিতে পারে। যারা শপথ নিবে তারা দিতে পারে। অর্থাৎ এটি দিতে পারত অন্তর্বর্তীকালীন সরকার যখন শপথ নিয়েছে তখনই তারা ঘোষণা করতে পারত, হ্যাঁ, আমরা বিপ্লবী সরকার। তখনই সংবিধান সব বাতিল হয়ে যেত। কিন্তু তারা যখন সেটি ঘোষণা করেনি, এটি আমরা চাইলেও এখন ঘোষণা করতে পারি না। তবে আমাদের এই উদ্যোগ গ্রহণ করা থেকে অন্তর্বর্তীকালীন সরকার তারা উদ্যোগ নিয়েছে যে হ্যাঁ, আমরা নিজেরাই এই জুলাই আগস্টের প্রোক্লামেশন ঘোষণা করব। এবং সেটা কিন্তু ঘোষণা করবে। আমরা যে আল্টিমেটাম গতকাল দিয়েছি যে ১৫ জানুয়ারির মধ্যে এই proclamation ঘোষণা করতে হবে এবং সরকারও উদ্যমী হয়ে কাজ করতেছে এবং করবে। তাহলে সরকার কি করবে? এই ১৫ দিনের মধ্যে যত রাজনৈতিক দলগুলো আছে, যত সংগঠনগুলো আছে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে কিভাবে দেশকে সামনে এগিয়ে নেয়া যায়, কিভাবে সংবিধান কি বাতিল করতে হবে? নাকি আমাদের সংস্কার করলেই হবে? কি, কি কাজ আছে? সেগুলো নিয়ে আলাপ আলোচনার মাধ্যমেই কিন্তু এই জুলাই বিপ্লবের proclamation ঘোষণা করবে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। এবং আমাদের যে গতকালকের যে প্রোগ্রামটা সেটি সফল কি সফল না, মার্চ ফর ইউনিটি আপনি দেখেন গতকালকে শহীদ মিনারের প্রোগ্রাম যদি আপনি দেখেন, প্রোগ্রাম দেখলেই আপনি বুঝবেন যে হ্যাঁ, এই মার্চ ফর ইউনিটি প্রোগ্রামটি সফল হয়েছে। কারণ সফলতার পিছনের কারণটাই হলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এটিও দেখিয়েছি, আপনারা যদি আগামী ১৫ জানুয়ারির মধ্যে এই জুলাই আগস্টের proclamation ঘোষণা না করেন, তাহলে আপনাদের অবস্থাও কি হতে পারে? এটিও কিন্তু তাদেরকে জানান দেওয়া হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমরা মানে নির্দ্বিধায় বলতে পারি যে হ্যাঁ, আমাদের যে গতকালকে প্রোগ্রামটি ছিল মার্চ ফর আ ইউনিটি সেই প্রোগ্রামটি অবশ্যই সফল হয়েছে। এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ এজন্যই দিচ্ছি যে আমাদের উদ্যোগ দেখে তারা কিন্তু সউদ্যোগী হয়েছে যে না তাদের সরকারের পক্ষ থেকেই তারা একটু সময় নিয়ে proclamation ঘোষণা করবে। আরেকটি বিষয় যেটি দেখেন, কেন দরকার proclamation? দরকার এইজন্য আমরা বিচার করতে পারছি না। আমরা বিচার পাচ্ছি না। একটি দল, একটি গোষ্ঠী বর্তমানে নির্বাচন, নির্বাচন, নির্বাচন। আমার মনে হচ্ছে এই বিপ্লব বা এই গণঅভ্যুত্থানের মূল কারণই ছিল নির্বাচন। তারা চেয়েছে যে একটি নির্বাচন হলেই সবকিছু শেষ হয়ে যাবে। আমরা তো এটি চাইনি। যখন বিপ্লব হয়েছে তখন এটি হয় নাই। আমাদের মূল লক্ষ্য ছিল এই ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়ানো, ফ্যাসিস্টের দোসরদের দেশ থেকে তাড়ানো। আমরা কি দেখেছি? ফ্যাসিস্টের দোসররা কি দেশ থেকে চলে গেছে? যায়নি। ফ্যাসিস্টের দোসররা এখনো আমাদের দেশে বিরাজমান, এখনো আমাদের দেশে আছে। সেটা আমরা কিভাবে বুঝি? গত কয়েকদিন আগে যে সচিবালয়ে যে আম আ হলো, আগুন লাগলো। সেই আগুনটা কিভাবে লাগলো? আপনি যদি ওইটি একটু দেখেন
নিজে চিন্তা করেন যে আসলে এটি কখনো যে সার্কিট পুড়ে বা কোনোভাবে সার্কিট শর্ট হয়ে এটা আগুন লাগার কথা না। একই ভবনের মধ্যে ২-৩ জায়গা থেকে আগুন লাগে, এটা কেমনে সম্ভব? নিশ্চয়ই এই জায়গায় ওই যে আওয়ামী দোসরদের হাত ছিল বিধায় তারা কিন্তু এই ঘটনা ঘটেছে। এমনকি তার আগের দিন কিন্তু সজীব ওয়াজেদ জয় বলেছিলেন ২ দিন আগে যে, "আমরা যে অপরাধ করেছি বা আমরা যে দুর্নীতি করেছি, আমরা যে কি বলে যে টাকা মেরে খেয়েছি", মানে এটা তো আমার ভাষায় আমি বললাম যে, "এটা বলে আপনারা প্রমাণ করে দেখান।" এটা কিন্তু সজীব ওয়াজেদ জয় বলেছেন নিচে স্ট্যাটাসের মাধ্যমে। তাহলে কি? তার ২ দিন পরেই এমন ঘটনা এবং সেটা কোন খাতে আপনি দেখেন। যে ২ টি খাতেই সবথেকে বেশি আ টাকা বাজেয়াপ্ত হয়েছে, দুর্নীতি হয়েছে, সেই খাতগুলোতেই খাত ২ টি কিন্তু আ করা হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে। এবং কাদেরকে, কোন সচিবালয়ে ২ টি পুড়িয়ে ফেলা হয়েছে, প্রশ্নবিদ্ধ করা হয়েছে। দেখেন, যে ছাত্র উপদেষ্টা ২ জন রয়েছে, জনাব আসিফ মাহমুদ এবং জনাব নাহিদ ইসলাম, তাদের ২ টিই কিন্তু। কারণ কি? তাদেরকে বেশি প্রশ্নবিদ্ধ করতে হবে। অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন, তারা বিষয়গুলো নিয়ে যতটা ঘাটাঘাটি না করবেন, এই আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কিন্তু ছাত্র উপদেষ্টারাই বেশি ঘাটাঘাটি করবেন। এটা তারা অলরেডি বুঝে গিয়েছে। এবং এইটা বোঝার ফলেই কিন্তু তারা কি করেছে? ছাত্রদেরকেই ১ম এ টার্গেট করেছে এবং তাদেরকে টার্গেট করে এগোচ্ছে। আমরা এর জন্যই চিন্তা করে দেখলাম যে আমাদের এখন, আমরা যেহেতু ৫ই আগস্টের পরে এই প্রোক্লেমেশন ঘোষণা করতে পারিনি, এখনই আমাদের উপযুক্ত সময় এসেছে প্রোক্লেমেশন ঘোষণা করা। এবং যার মূল কারণ হচ্ছে যে আমরা নির্বাচন নয়, ১ম এ বিচার এবং সংস্কার চাই। বিচার এবং সংস্কারের পরেই নির্বাচন হবে। নির্বাচন হবে না এমনটা নয়, নির্বাচন হবে কিন্তু সংস্কারের পরে। আপনি এখন যে অবস্থায় রয়েছে, এই অবস্থায় যদি আপনি নির্বাচন দেন, আবার সেইম যে ফ্যাসিস্ট দেশ থেকে গিয়েছে, আবার ফ্যাসিস্ট তৈরি হতে একটুও সময় লাগবে না। অল্প কয়েকদিন। আপনি দেখবেন তার মধ্যে ফ্যাসিস্ট তৈরি হয়ে গেছে। তার মানে সংস্কারের পরে যদি নির্বাচন হয়ে যায়, তাহলে আর এর কোনো সম্ভাবনা একদম থাকবে না। আরেকটা বিষয়, আপনার কোয়েশ্চেন যেটি ছিল যে শিবিরকে কি আমরা আসলে গুরুত্ব বেশি দিচ্ছি? বা গতকালকে আমাদের প্রোগ্রামে কি শিবির বেশি ছিল? আপনি দেখেন, এখন কি প্রসঙ্গটা এমন হয়ে যাচ্ছে কিনা, ফ্যাসিস্টের আমলে কোনো একটি কাজ হলেই, কোনো একটি হামলা হলেই নাম দেওয়া হতো যে কি শিবির। ট্যাগ দেওয়া হতো শিবির। যদি কোনো জায়গায় একটা ঝামেলা হইতো, এটা কারা করছে? শিবির করেছে। ওবায়দুল কাদের সাহেব টেনে বলতো, "এর পিছনে জামাত শিবিরের হাত রয়েছে।" আরে ভাই, জামাত শিবির কি জনাব সাব্বির, সবকিছু করে? আমি আমি কেন? একটু আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের সম্মেলনের ভিতরে, মার্চ ফর ইউনিটি সম্মেলনের ভিতরে জনাব সার্জিস কিন্তু, আমি যতটুকু আলোচনা শুনেছি সেখানে শুধু শিবিরের কৃতিত্বই তিনি বর্ণনা করেছেন। তিনি কিন্তু অন্য কোনো সংগঠনের কথা বলেন না এবং তিনি বলেছেন যে তাদেরকে তারা তেমন একটা পায়নি, এরকম একটি আলোচনাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচিত হয়েছে। সেক্ষেত্রে আচ্ছা দেখেন, শুধু এখানে ট্যাগ না বলে তো আপনারা শিবিরকেই খুব গুরুত্ব দিচ্ছেন বলে তো মনে হচ্ছে আর কি। না। এই বিষয়টা দেখেন আপনি। মানে আমি এইটা বলতে চাচ্ছিলাম, কিন্তু আমি সেই জায়গায় যেতে চাচ্ছিলাম। মানে যেটা ফ্যাসিস্টের আমলে হয়েছিল, যে কোনো কারণ অকারণ হলেই সে শিবির, সে জামাত, সে বিএনপি। আরে ভাই কেন? তখন কি আওয়ামী লীগের লোকজন দুর্নীতি করে নাই? তারাই তো সবথেকে বেশি দুর্নীতি করছে। তারাই তো সবথেকে বেশি অপকর্ম করছে। তাহলে সেগুলো কেন নাম হয় নাই? সেগুলোর নাম কেন শিবিরের হতো? নাম কেন বিএনপি জামায়াতের হতো? এখন এরকম না হয়। বড় বিষয় হলো যে ঐদিন, অর্থাৎ গতকালকে শিবিরের একটি সম্মেলন ছিল সকালবেলা, এবং সেই সম্মেলনে আপনি যার নামটি বললেন, সার্জিস আলমের নামটি বলছেন আমি যদি ভুল না করে থাকি। আ সে কিন্তু উপস্থিত ছিল সেই সম্মেলনে। ইনভাইট পেতে পারে না? সার্জিস আলম তো রাজনৈতিক কোনো ব্যক্তি না। সে একজন ছাত্র নেতা। এবং গতকালকের প্রোগ্রাম বা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা এই যে প্ল্যাটফর্মটি, এটি তো কোনো আলাদা দলের না, কোনো রাজনৈতিক দলের না। অনেকে বলতেছে বা সোশ্যাল মিডিয়ায় চলে আসতেছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দলের রূপ নিচ্ছে বা ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে এটি শুনতেছেন, করছে তো শুনেন নাই বা হয়নি। তো যতদিন পর্যন্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত এই প্ল্যাটফর্মটি সকল রাজনৈতিক দলের, সকল সাধারণ মানুষের এবং সবার। এটিকে আপনি এককভাবে অন্য কারো নিতে পারেন না বা অন্য কাউকে বলা যাবে না। হ্যাঁ, সেই জায়গা থেকে শিবিরের সদস্য যদি আপনি বলেন যে গতকালকে উপস্থিতি বেশি ছিল। হ্যাঁ ভাই, অবশ্যই থাকতে পারে। এর কারণ হলো এই প্ল্যাটফর্ম তো সবার। গতকালকের প্রোগ্রামে ছাত্র শিবির ছিল, ছাত্র অধিকার পরিষদ ছিল, ছাত্রদল ছিল, ইসলামী আন্দোলনের যে ছাত্র ইউনিট আছে তারা ছিল, ইসলামী ছাত্র আন্দোলন তারা ছিল, ডান ছিল, বাম ছিল, সকল ছাত্ররাই তো ছিল। সেখানে সাধারণ ছাত্ররা ছিল, শিক্ষার্থীরা ছিল। এখানে শুধু সাধারণ শিক্ষার্থী না, এখানে সাধারণ জনগণ ছিল। কালকের জি, প্রোগ্রামটি তো সাধারণ শিক্ষার্থীদের না। কালকের প্রোগ্রামটি ছিল জনাব সাব্বির, আপামর আমি আমি জনতার।
আর সকলের এক ছিল। মিনিট, আমি আর 1 মিনিট আপনার থেকে শুনবো। সেটি হচ্ছে, এখন সর্বশেষ কি তাহলে আপনারা কি জয়ী হলেন, নাকি আহ, নাকি আমি কি পরাজিত বলবো, নাকি আপনারা প্রোক্লেমেশন ঘোষণা না করে সরকার আপনাদের এই প্রোক্লেমেশনকে হাইজ্যাক করে নিয়ে গেল, বা হচ্ছে আপনারা মার্চ ফর ইউনিটি করলেন, এটা আপনাদের কি, আপনি কি বলবেন, পরাজয় বলবেন, নাকি কিছুটা পরাজয় বলবেন, নাকি আপনারা জয়ী, আহ, বিজয়ী? আচ্ছা, এই বিষয়ে আমি প্রথম ক্লিয়ার করে গেছি আমরা কেন জয়ী হইনি। কেন? অবশ্যই তো জয়ী হয়েছি, অবশ্যই জয়ী হয়েছে। এখানে পরাজয় বলার কোনো উপায় একদম নেই। কেন নেই দেখেন, আমরা চাইলে গতকালকে আমরা যে কয়েকদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় একটা আলোচনা ছিল যে প্রোক্লেমেশন আসতেছে আসতেছে 31 ডিসেম্বর, রাইট? তো সেই জায়গা থেকে আমরা সেটিকে বাতিল করে তার পরিবর্তে মার্চ ফর ইউনিটি, মার্চ ফর ইউনিটি এই জন্য দেওয়া হচ্ছে যে সকলের একত্রিত হওয়া। আমরা একত্রিত হয়েছি এবং অন্তর্বর্তীকালীন যে এটি পদক্ষেপটি নিয়েছে, এই যে প্রোক্লেমেশন ঘোষণা, তারা সকল রাজনৈতিক দল, সকল জনসাধারণ, সকল বিজ্ঞ লোকদের সাথে আলোচনা সাপেক্ষে তারা 15 জানুয়ারির মধ্যে এই প্রোক্লেমেশন ঘোষণা করবে। এবং সেই এটাই তাদেরকে আমরা দিয়েছি, সেই সময়টি তাদেরকে দিয়েছি 15 দিন পর্যন্ত। তারা যদি জি। 15 দিনের মধ্যে ঘোষণা না করে, আমরা যে গতকালকে আমাদের যে উপস্থিতি দেখিয়েছি, সাধারণ জনতা যে তাদের উপস্থিতি দেখিয়েছে, এই উপস্থিতিই বলে দেয় যে আমরা সফল, আমরা জয়ী। এই প্রোক্লেমেশন যদি 15 জনের মধ্যে না আসে, আমরা এই প্রোক্লেমেশন ঘোষণা করতে বাধ্য তাদেরকে করবই এবং জনসাধারণ তাদের অধিকার আদায় করে ছাড়বেই। এটা তো শুধু আমাদের না, এটা শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের না, এটা বাংলার সাধারণ প্রতিটি জনগণের, প্রতিটি মানুষের, প্রতিটি